তোমরা লিখে রাখবা কতটুকু করাচ্ছি, এটা খাতার মধ্যে লিখে রাখবা। পরের দিন যাতে প্রত্যেককে জিজ্ঞেস করলে যাতে বলতে পারো যে স্যার এতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে। এটা একটা খাতার মধ্যে টুকে রাখা, এটা তো কোনো কঠিন কাজ না, নাকি? এতটুকু করতে হবে পড়াশোনা করতে এসে। আচ্ছা দেখো কি বলা হচ্ছে যে 3-phase induction motor having a star connected rotor, okay, rotor star connected, has an induced EMF of 80 volts between slip rings and a steel open circuit. The rotor has a resistance of reactance per phase 1 ohm and 4 ohm respectively. Calculate current per phase, power factor when slip rings are short circuited, when slip rings are connected to a star connected rheostat at 3 ohm per phase. তো দুইটা কন্ডিশনের জন্য আমাদের বলা হচ্ছে যে কারেন্ট পার ফেজ এটা বের করতে হবে। আমরা দেখি প্রথমে কি হচ্ছে, আমাদের রোটরের ভোল্টেজ দেওয়া আছে 80 ভোল্ট। এটা যেহেতু 3 ফেজ এবং স্টার কানেক্টেড, যার কারণে আমাদের √3 দিয়ে ডিভাইড করতে হবে ফেজে নেওয়ার জন্য ভোল্টেজটা। যেই ভোল্টেজটা দেওয়া থাকে ওটা লাইন ভোল্টেজ দেওয়া থাকে মেইনলি, এটাকে আমরা ফেজে নেওয়ার জন্য √3 দিয়ে ডিভাইড করি। রোটর ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের ভ্যালু দেওয়া আছে, ইম্পিডেন্সটা বের করে ফেলবা সিম্পলি √1² + 4² এটা দিয়ে। একটা মিনিট তারপরে যেটা হচ্ছে রোটর ইম্পিডেন্স, তারপর রোটর ইম্পিডেন্স পার ফেজ এটা আমরা বের করতে পারি √1² + 4² দিয়ে। রোটর কারেন্ট পার ফেজ এটা বের করার জন্য আমাদের ভোল্টেজ আছে, ভোল্টেজ ডিভাইডেড বাই যদি ইম্পিডেন্স দিয়ে ভাগ করি ভোল্টেজকে, তাহলে আমরা রোটর কারেন্ট পেয়ে যাব। আর পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য আমরা cos phi = 1 divided by rotor impedance. That means 1 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স, r divided by z রোটর ইম্পিডেন্স যেটা আছে সেটা যদি আমরা করি তাহলে আমরা cos phi পেয়ে যাব। এটা আসছে ওই ট্রায়াঙ্গেলের সূত্র থেকে, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের সূত্র থেকে cos এর যে আমাদের যে ভেক্টর ডায়াগ্রাম আছে সেই ভেক্টর ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, রেজিস্ট্যান্স থাকে এইদিকে x অ্যাক্সিসে, y অ্যাক্সিসে থাকে হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্স, আর ইম্পিডেন্সটা থাকে তাদের রেজাল্টেন্ট, এটা হয় ইম্পিডেন্স, মানে অতিভুজটা হয় ইম্পিডেন্স। ওইখান থেকে আমরা cos phi টা বের করতে পারি। cos phi এটা ওই ভূমি বাই অতিভুজ, এটা থেকে আসতেছে। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর খুবই কম এখানে, এটাই বলা হয়েছে as power factor is low, starting torque is also low. পাওয়ার ফ্যাক্টর যেহেতু খুব কম, স্টার্টিং টর্কটাও খুব কম হবে, এটাই বলা হচ্ছে। ক্যালকুলেট দ্য কারেন্ট পার ফেজ এন্ড পাওয়ার ফ্যাক্টর। কারেন্টও বের করলাম, পাওয়ার ফ্যাক্টরও বের করতে পারলাম। তারপরে আমাদের বলা হয়েছে যে রোটরে একটা স্লিপ রিং এর সাথে আবার 3 ওহম একটা রিওস্টেট মানে আরেকটা রিঅ্যাকট্যান্স অ্যাড করা হয়েছে, তাহলে রোটর রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, 4 ওহম হয়ে যাচ্ছে। তাই রোটর ইম্পিডেন্স কত হচ্ছে 4² + 4², এটা হচ্ছে রিঅ্যাকট্যান্স। রোটর কারেন্টটা সেইভাবে সেই অনুপাতে চেঞ্জ হবে, আর cos phi টাও আমরা তাহলে এটাও চেঞ্জ হবে। আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু r হচ্ছে 4, আর রিঅ্যাকট্যান্সের ভ্যালু ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে এত। রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইম্পিডেন্স করলে আমরা cos phi পেয়ে যাব। এই দুটোই বের করতে বলা হয়েছে। এটা একেবারে সিম্পল ম্যাথ। এটাতে কারো কোনো প্রবলেম আছে? এই ম্যাথে কোনো প্রবলেম আছে? স্যার ওই যে পাওয়ার ফ্যাক্টরে কি আমরা ফাই এর মান বের করছি? cos phi কোসাইন
পাওয়ার ফ্যাক্টর তো cos phi, অনলি phi না তো। ওই ফাইটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। বুঝতে পারছো? না স্যার, ওই যে 0.243 হ্যাঁ, এটা আসলে কি cos phi এর মান নাকি শুধু phi এটা এর cos মানটা phi, স্যার? cos phi, cos phi। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর মানেই কিন্তু cos phi। ফাইটাকে বলা হয়, অ্যাঙ্গেলটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। দিস ইজ অনলি অ্যাঙ্গেল। আর cos phi মানে পাওয়ার ফ্যাক্টর যখন বলবে তখনই এটা বুঝে নিতে হবে দিস ইজ cos phi। এটা লাগবে না, এটা করি আমরা এই ম্যাথটা। ম্যাথটা একটু পড়ো, তোমরা সবাই একটু পড়ো ম্যাথটা, ঠিক আছে? দেখো কি বলতে চাইছে। দেখা যাচ্ছে তো সবার? তোমরা কি করতে পারছো এটা সবাই? পড়ছি কিন্তু কোশ্চেন বুঝি না। কেউ বুঝো না এই কোশ্চেন? কোশ্চেন বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাচ্ছি। ম্যাথগুলি লিখে রাখো, এগুলো কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের অংশ। এ 1100 ভোল্ট 50 হার্জ। আচ্ছা তোমাদের কি অ্যাসাইনমেন্ট 1 কি ডিক্লেয়ার করে দিচ্ছি কতটুকু পর্যন্ত? স্যার কেউ বলতে এটা পারে না স্যার? স্যার কেউ জানে না, আমরা জিজ্ঞেস করেছি কেউই জানে না। কেউ জানবে না কেন? তাহলে তোমরা ভিডিওগুলি দেখো, প্রত্যেকটা ভিডিওতে যা যা পড়াইছি সবগুলি তোমাদের অ্যাসাইনমেন্টের অংশ। স্যার এই বইয়ের কোশ্চেন অ্যানসার যেভাবে আছে সেভাবে কি আমরা তুলে দিমু অ্যাসাইনমেন্টে? আপনি Question? গতবার কোশ্চেন আমাদের বানাই দিছিলেন, সেভাবে দিবেন কিনা? কোশ্চেন বানায় দেওয়ার দরকার নেই, যেটা আছে সেটাই তুলে দাও। যেটা আছে সেটাই তুলে দাও। কোশ্চেন আমি তো দিয়েই দিচ্ছি, বলেই দিচ্ছি, এগুলো যেগুলো পড়ানো হচ্ছে এগুলোই তোমাদের, ঠিক আছে? স্যার আবার ভালো বানাই ভালো। যাও। না স্যার এই গতবার বানাই না, দিছিলেন। গতবার একটু চেঞ্জ করে দিয়েছিলাম, ওর কথা ঠিক আছে, ওর কথা ঠিক আছে। তা আমাদের এই মানে তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে, এটা হচ্ছে একটা ব্যাপার। অ্যাসাইনমেন্ট করলেই তোমাদের প্রিপারেশনটাও হয়ে যাবে, এটা একটা, এই কারণেই অ্যাসাইনমেন্টটা এইভাবে দিচ্ছি। স্যার আজকে যেগুলা বললেন ওগুলো কি অ্যাসাইনমেন্ট 1 এর অন্তর্ভুক্ত? অ্যাসাইনমেন্ট 1, হ্যাঁ আজকে পর্যন্ত অ্যাসাইনমেন্ট 1 এর অন্তর্ভুক্ত করা হচ্ছে, ঠিক আছে? যেগুলো আজকে পর্যন্ত যা যা পড়ানো হবে সবগুলি অ্যাসাইনমেন্ট 1 এর অন্তর্ভুক্ত। আচ্ছা সারা, তুমি একটু পারলে এই ইগুলো একটু টপিক নাম্বারগুলো আর এক্সাম্পল নাম্বারগুলো একটু ওদেরকে দিয়ে দিও তো, ঠিক আছে? জি স্যার। ওই ওদের একটু কনফিউশনে আছে কোনটা কোনটা।
ওকে, এটা দেখো তাহলে 1100 volt 50 hertz delta connected okay. Delta connected induction motor has a star connected slip ring rotor. Okay, delta connection হচ্ছে তোমার স্ট্যাটরে আর রোটরে হচ্ছে স্টার কানেক্টেড with a phase transformation ratio 3.8 phase transformation ratio. The rotor resistance and standstill reactance are এত ওহম এবং এত ওহম, respectively neglecting stator impedance এবং ম্যাগনেটাইজিং কারেন্ট। আচ্ছা, স্ট্যাটরের ইম্পিডেন্স এবং স্ট্যাটরের যে ম্যাগনেটাইজিং কারেন্ট আছে সেটা নেগলেক্ট করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে ট্রান্সফরমেশন রেশিও মানে কে এর মান দেওয়া আছে। এইখানে যে কে এর মানটা দেওয়া আছে আমরা এর আগের দিনে দেখছি, এরা এই জায়গায় কে বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/k। ঠিক আছে, কে এর মানটা হয় হচ্ছে এখানে 1/3/8। এরা যে রেশিওটা দিচ্ছে আমাদের ট্রান্সফরমারের রেশিওর সাথে যদি মিলাতে যাই, তো সেটা একবার এই জায়গায় সকল জায়গায় ওইটা করা হচ্ছে k is equal to 1/3.8। রোটর কারেন্ট বের করতে বলা হয়েছে, বিভিন্ন অনেক কিছু বের করতে বলা হয়েছে, যে একটা একটা করে দেখি আমরা, কিছু বললে মনে থাকবে না। দেখি, it should be noted that in a delta Y connection, primary delta, secondary is Y connection. Okay, primary phase voltage is the same as the line voltage. That means our primary side এ ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা ডেল্টার ক্ষেত্রে জানি ফেজ যা লাইন টু লাইন তা সেমই থাকে ডেল্টার ক্ষেত্রে ভোল্টেজ। The rotor phase voltage can be found by using phase transformation ratio. Okay, our phase transformation ratio is given. We can find our rotor voltage from this ratio also. And our transformation ratio, we know in previous chapter we have learned that K is equal to actually secondary voltage divided by primary voltage, but here we are using primary by secondary, that's why we are divided this, that is just reverse value, that means 1 divided by 3.8. We need to divide it by 1. Okay, the rotor voltage, phase voltage, then we can find out the rotor voltage also, because this is our stator voltage. If we multiply it into k by k, multiplied by k, then we get our rotor phase voltage. So this is our rotor phase voltage. This value is the value of k, this is the value of k, and this is our primary voltage, that means our stator voltage. This is given actually in the math, first portion of the math, this value is given, that is, this is our stator voltage and this is delta connected. As it is a delta connected, that's why we didn't actually divide it by √3. But in previous math we divide by √3, because this portion, in that math question also given that this is star connected, but here the stator is delta connected. That's why we do not need to divide it by √3. We just simply multiplied it into k, and then we will get the values of rotor phase voltage. Okay, rotor impedance. These are rotor impedance, rotor resistance, and reactance are given. So you just square it and square sum, root square sum actually. Then you will find the impedance. That means impedance Z is equal to √r square plus x square. I think everybody knows about this equation. So from this equation we can find out our rotor impedance and rotor phase current. When it comes to the rotor phase current, you get the impedance and you get the voltage
then you will easily find out the current, because we know from Ohm's law, current is equal to V by R. That means voltage divided by resistance, or voltage divided by impedance, because here reactance is also here. That's why we need to divide it by impedance. That means this is our voltage divided by impedance. We will get the rotor current. The second one is power factor. We know the equation. Power factor is equal to actually R2 by Z2, and we are using R2 because we are considering the rotor side. Okay, and we are talking about also a rotor side. That's why rotor means we are considering rotor as a secondary side, and stator is our primary side. So R2 by Z2. R2 is also স্যার এখানে পিএফ মানে কি স্যার? পিএফ power factor. EF is the short form of power factor. Okay. This is power factor. That is power factor, that is cos phi. In previous math we are putting cos phi is equal to R2 divided by Z2. Okay. You can write this is lagging power factor also, because induction motor, all those reactants are inductive. Okay. The reactance is also inductive reactance, and we know for inductive reactance, actually we get the lagging power factor. Okay, and for capacitive reactance, we'll get the leading power factor. In induction motor, whole the reactance is inductive reactance. That's why we easily write it down that our power factor, whatever the value, this is actually lagging power factor. Okay, now we go through the question number 3. Question number 3 demand that the rotor current at 4% slip with slip rings short circuited. We need to find out the actually voltage at 4% slip. Okay, So 4% slip 4% মানে slip. the rotor current. The slip is 4%. That means S is equal to 4%. S is equal to, we know S. What is the value of S? S is equal to Ns minus N divided by Ns. The previous lecture I have told about this thing. S is the slip. Means how much the rotary speed is lagged behind to our synchronous speed. This is actually slip. Okay. So slip, we know these are XR. That means rotor resistance. If the slip is 4%, then the reactance is also changed. That's why we need to find out the new reactance. That means XR. XR is equal to S into X2. So S is equal to 4%. That means 0.04. 4% means 0.04, and X2. You know the X2 value is given 0.25. This is 0.25. So this is our new reactance, but slip doesn't change the value or doesn't affect the value of resistance. That's why resistance value are remain same, unchanged really. So the new impedance ZR is equal to root over resistance square plus our new reactance square. You will get the new impedance. And the voltage also, this is voltage, rotor voltage also changed. So you need to multiply into S. This is our rotor voltage. The first portion of the math, we will find out the rotor voltage. Just multiply it into S, that is 0.04. You will get the new rotor voltage. So here you can see
When the slip change, uh, if the slip is changed, then some parameters is also changed. Actually, like impedance, reactance, impedance, voltage. So, what will be our current? We will find out easily, because to find the current value, we need voltage and impedance. So those we have those two values also. So just divide those two values, then you will get the new current, rotor current value. This is your new current value. The number 4, in this power factor is also changed, because your impedance is changed. This value is same, resistance, but impedance, total impedance value is also changing, because here you can see this is your total impedance, and here this is the new impedance. So divide those two, you will get the power factor. This is also lagging. And the number 5, the external rotor resistance per phase required to obtain a starting current of 100 ampere in the stator supply line. External rotor resistance per phase required to obtain a starting current of 100 ampere in the stator supply line. That means how much external rotor resistance should be included and need to be included for getting 100 ampere starting current. You need to find out the external resistance required. Requirement of the external resistance for getting 100 ampere current. Okay. So I2, first of all, we need to find out the I2. I2 is equal to I1 divided by K. So our I1, the requirement is 100 ampere. If you supplying the current 100 ampere, then what will be the rotor current? This is divided by K. That means divided by K, that means actually multiplied it into 3.8. That means our K স্যার value ঘোলা is equal লাগতেছে, to কিছু 1 দেখতে divided পারতেছি না। by... Huh? স্যার ঘোলা লাগছে, কিছু দেখতে পারছি না। ওর কাছে ঘোলা লাগছে? না স্যার, লাগার কথা না, এটা একটু বইটা পিডিএফটাই একটু ঘোলা, বুঝছো? স্যার মনে হয় আমার প্রবলেম হচ্ছে স্যার, আমি আবার জয়েন করতেছি স্যার। তুমি আবার হয়তো জয়েন নেট সমস্যা স্যার। হ্যাঁ তুমি আবার নেট জয়েন সমস্যা মনে হয়। জয়েন করো। ওকে, আর পিডিএফটা একেবারে স্পষ্ট না, একটু হালকা একটু ঘোলা আছে পিডিএফটা। সো I2 is equal to I1 divided by K. That means 100 into 3.8, that means 380 ampere. E2 at a standstill, E2 is remain same, only I2 is changing, and Z2, what will be our Z2? Z2 is equal to V by I actually. It means V is equal to IR. From here, you can find Z is equal to V by R. Sorry, yes, V by R, that means V by I. V is equal to IZ, that means Z is equal to V divided by I. So put the values and we get the value of Z2. So from Z2 is, you found the Z2, then from here you will find the value of R2, new R2. R2 is equal to root over Z square minus X square. So this is your requirement. R2, that means 0.7196 ohm R2 is needed for supplying 100 ampere in primary voltage as primary current. So external resistance required per phase. That means you need to add more resistance. How much resistance? That means this is your requirement, and you have also this resistance. So if you deduct
this value from the your total value, then this this portion of resistance you will need to extra add it. That means you need to add this portion of resistance. That means this is your external required resistance. Okay, what actually your question said. Is there any problem in this math? Anybody have any problem? If you have any স্যার problem, ম্যাথটা এমনি অনেক বড় তো স্যার, এই জন্য স্যার ইকুয়েশন গুলো সমস্যা হচ্ছে স্যার, দেখা যায় একটার পর একটা আসতেছে এই আর কি। এটা সহজ তো, তো কোনো সমস্যার কিছু দেখি না আমি, এটা তো এমনিতে সহজ। জি স্যার, আপনি কারণ বুঝাই হচ্ছে দিয়েছেন, এখন বাসায় দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সহজ। জাস্ট হচ্ছে তুমি একটু ওই চিন্তা করো, দেখো কোথায়, আর তোমরা দেখো, দেখে তারপরে যদি মনে করো যে স্যার এটার থেকে এটা কিভাবে আসলো, ঠিক আছে, ওইটা বুঝতেছো না, তখন কিন্তু আমি ওইটা বুঝাই দিব তোমাদের, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এই ম্যাথটা তোমরা বাসায়ও করতে পারো। মেশিন সাবজেক্টের স্যার ম্যাথটা এই একটু ম্যাথটা কঠিন তো এই আর আমি কি। আমি দেখাই দিছি কতদিন, খেয়াল আছে? এটা তো শেষ করে দিছি কতদিন, তোমরা বাসায় করো না। এই যে আমার খেয়াল আছে, এখানে ইকুয়াল টু নাই, এখানে রুট ওভার নাই, এটা বইলা দিছিলাম কতদিন। আমরা এইবার 5টা করে কোর্স নিচ্ছি, বুঝছো? মানে 10টা ক্লাস নিতে হচ্ছে। আমাদের তো এত কিছু মনে থাকে না, তোমরা তো একটু নোট করে রাখবা কোনটা পড়াচ্ছি কোনটা পড়াচ্ছি না। এটা যদি একটু নোট করে না রাখো, তোমরা কিভাবে হবে? আজকে অনেককে জিজ্ঞেস করলাম। যাই হোক, এই ম্যাথটা হয়তো তোমরা বাসায় করতে গেলেও প্রবলেম ফেস করতে, এটা একদিক দিয়ে ভালো হয়েছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল, এটা মনে রাখো। জি স্যার। Rotor EMF and reactance under running condition. রানিং কন্ডিশন EMF এত থাকবে, S দিয়ে গুণ দিতে হবে, স্লিপটা যত তত হবে আর কি EMF রানিং কন্ডিশনে। ফ্রিকোয়েন্সিও S দ্বারা গুণ করতে হবে, রিঅ্যাকট্যান্সও S দ্বারা গুণ করতে হবে। এখন আছে টর্ক। টর্কটা কি হয় রানিং কন্ডিশন? টর্ক তো আমরা জানি, এটা টর্কের ইকুয়েশন। ই হচ্ছে রোটর EMF, I রোটর কারেন্ট, আর দ্বারা বোঝাচ্ছে রানিং। ER সমান সমান S ইনটু P2। রানিং কন্ডিশনে S দিয়ে গুণ করতে হবে তোমার স্লিপ দিয়ে, স্লিপের সাথে কারণ ভোল্টেজটা চেঞ্জ হয়। তাহলে IR কত হচ্ছে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। I সমান সমান E বাই R, ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স। ইম্পিডেন্স তো এটা আমাদের, এটা বসায় দাও ইম্পিডেন্সের মান, S ইন্টু E2, ER এর মান, cos phi 2। cos phi 2 এটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের ভেক্টর ডায়াগ্রাম। তা এইখানে দিস ইজ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স সবসময় এক্স অ্যাক্সিসে হয়, রিঅ্যাকট্যান্স ওয়াই অ্যাক্সিসে, আর ইম্পিডেন্স হয় এই দুইটা রেজাল্টেন্ট, যেটা এর আগেই বলছি। cos phi যদি বের করতে যাই, cos phi সমান সমান কি হয়? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এটাই দেখানো হয়েছে। ভূমি R2 আর অতিভুজ হচ্ছে জেড আর মানে এই যে রুট ওভার। এখন টর্কের ইকুয়েশনে এগুলি বসায় দাও। টর্কের ইকুয়েশনে কি বসাইছে? পরেরটা মনে হয় কনসিডার করছে, হ্যাঁ এই সেকেন্ডটা। পাই IR এর মান বসাইছে, cos phi 2 এর মান বসানো হয়েছে। তখন এইটা কাটাকাটি কইরা টইরা এইটা পাইবা। এখানে একটা নতুন একটা বলে এটারে কনস্ট্যান্ট কে ধরা হয়েছে। এরপরে আবার K1 ধরছে, আরেকটা করছে K1 ধরছে কেন? কারণ এই ফাইটাও কনস্ট্যান্ট, ফ্লাক্সের ভ্যালুটাও বলা যায় কনস্ট্যান্ট থাকবে, যার কারণে phi ইনটু K এটা সমান K1 ধরে নিচ্ছে।
এখানে k1 এর ভ্যালু আবার বের করে নিছে 3/2s pi ns। ঠিক আছে, 3/2s pi ns সমান সমান এত। তারপরে এইটাতে কি করলো, এইটা সমান সমান এই নিচের অংশটা আমরা zr স্কয়ার লিখতে পারি, zr স্কয়ার, কারণ এটা হচ্ছে ইম্পিডেন্স। এত বড় টুকরা খেলা আপনি zr লিখে ফেলতে পারেন। s = 1 হইলে এইটা হবে অথবা এইটা। এটা বুঝতে পারছো? দেখো একটু তোমরা বুঝো কিনা। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায় টর্ক আন্ডার রানিং কন্ডিশন। স্যার এই ইকুয়েশন গুলো অনেক টাফ বোঝাটা। না বুঝলে বলো যে স্যার এখানে বুঝি না। মোটামুটি আসছে অনেকে। মাহাদি আসো? মাহাদি, মাহাদি কি শুনতে পাচ্ছ? আনমিউট করো। জি স্যার, আমি আছি স্যার। ওই তুমি একটু স্যার শুনতে পাচ্ছি। তাই, তা তোমার কি প্রবলেম ছিল, তুমি যে কয়দিন আসো নাই? স্যার আসলে আমি ওই নেট প্রবলেম ছিল, তো ওই নেট সেট ছিল না কাছে, এই জন্য সেট কানেক্ট করে তারপরে আর কি এই আসছি। আমাদের টাইম মনে হয় আউট হয়ে যাবে, এরপরে আবার সেম লিংকে আবার ঢুকবা, ঠিক আছে? এটা 40 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় আর কি। ঠিক আছে, জি স্যার। তারপরে আবার সবাই ঢুকে যাবা। জি স্যার। স্যার ওইখানে ওই যে অ্যাপসলো অলসো টি, এখানে এস ই স্কয়ার আসলো কোত্থেকে? কোনটা? এস ই স্কয়ার, যে কে 1 ইনটু এস ই স্কয়ার 2 আর 2। এই হ্যাঁ জি স্কয়ার। স্যার। জি স্যার। ও এই স্কয়ার, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ভালো একটা কোশ্চেন করছো, দেখছো? এইটা করছে কি